প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টর টিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য রমাদানের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আজ আমরা আলোচনা করব রমজানে দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা নিয়ে। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সাথে রয়েছেন ডাক্তার খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ, কনসালটেন্ট, পিএইচডি, ইউএসএ, রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভিতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব, যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের ফেসবুক কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমাদের সাথে ডাক্তার খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ। আমরা আজকে আলোচনা করব দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা নিয়ে, এবং আপনারা যারা দীর্ঘমেয়াদী রোগের নানান সমস্যায় ভুগছেন চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা প্রথমেই জানবো আসলে আমরা দীর্ঘমেয়াদী রোগগুলো আসলে কি কি, এবং দীর্ঘমেয়াদী রোগটি আসলে কি, এটা প্রথমে জানবো। ধন্যবাদ। আসলে দীর্ঘমেয়াদী রোগ বা ক্রনিক ডিজিজ, এগুলো বলতে আমরা এমন কিছু ডিজিজ বোঝাই যেগুলো অনেক দিন ধরে মানুষের শরীরে আছে এবং এগুলো জন্য কন্টিনিউয়াসলি আমাদের পেশেন্টসদেরকে মেডিকেশনে থাকতে হয়। তো তার মধ্যে উল্লেখযোগ্য খুবই বাংলাদেশে কমন হচ্ছে ডায়াবেটিস, রয়েছে হাইপারটেনশন, যে কোনো ধরনের ইসকেমিক হার্ট ডিজিজ, যে কোনো ধরনের কোলেস্টেরল প্রবলেম। এছাড়া অনেকের থাইরয়েড ইস্যুস থাকে, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম। অনেকে দেখা যায় যে দীর্ঘমেয়াদী ব্রেইনের কিছু ইস্যুস আছে, যেরকম আলজাইমার্স একটু বয়স্কদের হয়, মেমোরি লস। কিছু মহিলাদের দীর্ঘমেয়াদী প্রবলেম থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরমোনাল ব্যালেন্স, পিসিওএস। এই ডিজিজ গুলো খুবই কমন। এছাড়া যেটি বাংলাদেশে আজকাল খুবই কমন সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টস। এটিও কিন্তু ক্রনিক ডিজিজ অথবা দীর্ঘমেয়াদী ডিজিজের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, আরেকটি যে বিষয়টি জানবো সেটি হলো যে আমরা দেখেছি আসলে যাদের দীর্ঘমেয়াদী রোগ হয় সেগুলোর মধ্যে আসলে প্রধানত কি কি কারণে বলবেন আমাদের। আসলে আমাদের মেডিকেল সায়েন্স প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপনি জানেন, অনেকদিন ধরে স্বাস্থ্য প্রোগ্রাম করছেন। সো মেডিকেল সায়েন্স যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সো আমাদের কনসেপ্টও কিন্তু চেঞ্জ হয়েছে। আগে আমাদের কনসেপ্ট ছিল যে দীর্ঘমেয়াদী রোগগুলো সাধারণত জেনেটিক্যালি হয় অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়, এ ধরনের একটা কনসেপ্ট আমাদের মধ্যে, আমাদের ডক্টরসদের মধ্যে ছিল। কিন্তু এখন অ্যাডভান্স সায়েন্স বলছে দীর্ঘমেয়াদী রোগের যে কারণগুলো আছে, জেনেটিক যে কজগুলো আছে, এগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি থ্রু লাইফস্টাইল মডিফিকেশন এবং ফুড অ্যান্ড নিউট্রিশন। তো দীর্ঘমেয়াদী রোগের যদি কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রথমেই বলবো দীর্ঘমেয়াদী রোগগুলো সাধারণত যদি ফ্যামিলি হিস্ট্রিও থাকে, তারপরও বিভিন্ন ধরনের আমাদের ইররেগুলার লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিট, সাথে আমাদের এনভায়রনমেন্টাল এক্সপোজার, এগুলো সবকিছু মিলিয়ে আমাদের বডিতে দীর্ঘদিন ধরে টক্সিন জমা হয়ে আমাদের দীর্ঘমেয়াদী রোগগুলো কিন্তু শুরু হয়। এবং এগুলো যদি আমরা এই এক্সপোজার গুলো, এই কজ গুলো আমরা রিমুভ করতে পারি, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী রোগগুলো কন্ট্রোলে থাকে, অথবা আগে থেকেই যদি রিমুভ করতে পারি তখন কিন্তু দীর্ঘমেয়াদী রোগ আর হয় না। তো আমার যে কনসেপ্ট বা অ্যাডভান্স সায়েন্সের যে কনসেপ্ট, যে দীর্ঘমেয়াদী রোগ শুধুমাত্র ফ্যামিলি হিস্ট্রি অথবা জেনেটিক থেকে হয় না, এটা ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল, আপনার ফুড হ্যাবিট, আপনার এনভায়রনমেন্ট, আপনার এডুকেশন, হেলথ এডুকেশন, এইগুলো সবকিছুর উপরে আপনার দীর্ঘমেয়াদী রোগ নির্ভর করে এবং এগুলো সবই মডিফায়েবল। জি, আপনাকে ধন্যবাদ। খুবই সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। আরেকটি বিষয়, যে দীর্ঘমেয়াদী রোগগুলো কি সবগুলো দীর্ঘমেয়াদী রোগ কি আসলে মৃত্যু ঝুঁকি রয়েছে কিনা? অবশ্যই দীর্ঘমেয়াদী রোগগুলো কিছু কিছু ডিজিজ আসলে আমরা সবাই জানি, আমাদের যে কনভেনশনাল হসপিটাল গুলো আছে সেখানকার যদি আমরা একটু আইসিইউ অথবা সিসিইউ ডেটাগুলো অ্যানালাইসিস করি, আমরা কিন্তু দেখতে পাবো দীর্ঘমেয়াদী রোগ থেকেই পেশেন্টসরা ওইদিকে যাচ্ছে। এক্সাম্পল, যে একটা ডায়াবেটিসের পেশেন্ট, সেটা একটি দীর্ঘমেয়াদী রোগ,
এবং এখান থেকে বিভিন্ন ধরনের ফার্দার কমপ্লিকেশনস হচ্ছে। এক্সাম্পল খুবই কমন যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। সিকেডি পেশেন্টসদেরকে আমরা দেখি দীর্ঘদিন ধরে তাদের ডায়ালাইসিস নিতে হয়, এবং এটি অবশ্যই একটা সময় দেখা যায় যে ডায়ালাইসিস কাজ করে না, রেসপন্স করে না, সেই ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টেশনেও যেতে হয়। এবং এইসব জিনিস কিন্তু অবশ্যই লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আবার যদি আপনি মনে করেন হাইপারটেনশন, সো সিভিয়ার হাইপারটেনশন যাদের থাকে, অনেকদিন ধরে হাইপারটেনশন যদি কন্ট্রোলে না থাকে অথবা কন্ট্রোলে থাকলেও এ ধরনের পেশেন্টদের কিডনি ইফেক্ট হয় এবং তাদের স্ট্রোক অথবা ব্রেইনের যে হেমারেজ এগুলো হওয়ার চান্স থাকে। এগুলো প্রত্যেকটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এবং এই ক্ষেত্রে আইসিইউ সিসিইউ সাপোর্ট লাগে, অনেক সময় ভেন্টিলেশন লাগে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টকে ব্যাক করানো খুব কঠিন হয়ে যায়। আপনি যদি মনে করেন ফ্যাটি লিভার, এটি একটি দীর্ঘমেয়াদী ডিজিজ। এখান থেকে কিন্তু ফ্যাটি লিভারের আলটিমেট স্টেজ হচ্ছে লিভার সিরোসিস। তো লিভার সিরোসিস পেশেন্টসদের আমরা জানি যে এটার আউটপুট বা আউটকাম খুব একটা ভালো নয়। ক্যান্সার পেশেন্টসদের অবশ্যই কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়ার পরও তাদের মর্টালিটি রেট অথবা মৃত্যুর ঝুঁকি আপনি যেটা বলছেন সেটা অনেক বেশি। সো আমার সাজেশন, দীর্ঘমেয়াদী রোগে যদি আমরা না যাই, আমরা যদি আগে থেকে এটাকে প্রিভেন্ট করি, তাহলে অবশ্যই আপনি যেটা অবশ্যই বললেন যে মৃত্যুর ঝুঁকি, এই ঝুঁকিটা আমরা অনেকখানি অসুস্থতা থেকে এড়াতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক কমেন্টে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ। আপনারা চাইলে আমাদের আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রশ্ন রাখতে পারেন আজকের বিষয়ে। সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকের অতিথি। আপনি আরেকটি বিষয় জানবো যে আসলে দীর্ঘমেয়াদী রোগ নিয়ে আমরা আলোচনা করছি, আসলে ঠিক কি কি কারণে এই দীর্ঘমেয়াদী রোগগুলো হয়ে থাকে, বিশেষ করে বংশগত কারণে এই রোগগুলো হয় কিনা? সরি, আপনার কথাটা একটু কেটে আসছে, একবার যদি রিপিট করতেন। যে আমরা বলছি যে আসলে দীর্ঘমেয়াদী রোগগুলো নিয়ে আমরা আলোচনা করছি, দীর্ঘমেয়াদী রোগের মধ্যে আসলে বংশগত কারণে এই রোগগুলো হয় কিনা, অথবা সব দীর্ঘমেয়াদী রোগই কি বংশগত রোগ কিনা? অবশ্যই, আমি একটু আগে যেটা আপনার সাথে শেয়ার করছিলাম যে দীর্ঘমেয়াদী রোগের আমাদের একটা কনসেপ্ট ছিল যে দীর্ঘমেয়াদী হচ্ছে একটি বংশগত রোগ, তাই না? জেনেটিক একটা ডিজিজ। তবে জেনেটিক ডিজিজটাকে আমরা এখন অ্যাডভান্স সায়েন্স মডিফাই করতে পারছি। তো সবসময় আমাদের যে কনসেপ্ট ছিল যে আমাদের বাবা মার ডায়াবেটিস থাকলে বা বাবা মার হার্ট ডিজিজ থাকলে, বাবা মার কিডনি ডিজিজ থাকলে বা প্রেশার থাকলে আমাদেরও সেটা হবে। তো এই জিনিসটা কিন্তু এখন মডিফায়েবল। বরং এটা একটা ওয়ার্নিং সাইন যে আমার ফ্যামিলিতে কারো, আমার খুব ক্লোজ কারো হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এই ক্ষেত্রে আমাকে অনেক আর্লি স্টেজ থেকেই, অ্যাবাউট 30 থেকেই আমাকে প্রিকশন নিতে হবে, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে যে আমার ফ্যামিলি ডায়াবেটিস আছে, সো আমার জিনে ডায়াবেটিস হবার পসিবিলিটিস আছে। এখন কিন্তু নিউট্রিশন এবং কিছু জিন থেরাপি, স্টেম সেল থেরাপি, এগুলো সবকিছুই আপনার জেনেটিক যে কনভার্সন, আপনার জেনেটিক যে এক্সপোজার, এটাকে চেঞ্জ করতে পারে। সো দীর্ঘমেয়াদী রোগ একটা কারণ আমি বলবো, অনেকগুলো কারণ আছে কিন্তু দীর্ঘমেয়াদী রোগের। তার একটা কারণ হচ্ছে বংশগত কারণ, এবং ফরচুনেটলি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট প্ল্যান এর মাধ্যমে এই বংশগত কারণটিকেও কিন্তু অনেকখানি মডিফাই করতে পারি। এছাড়া আরো যে কারণগুলো আছে যে আমাদের লাইফ হ্যাবিট, স্লিপিং হ্যাবিট, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের খাবারের তালিকা, আমাদের লাইফ স্টাইল, এগুলো সবকিছু কিন্তু মডিফায়াবল, আমাদের এনভায়রনমেন্ট। সো এগুলো দীর্ঘমেয়াদী রোগ এখন আর শুধুমাত্র বংশগত রোগ নয়। অনেক পেশেন্টস আমাদের কাছে আসেন যাদের ফ্যামিলিতে কারো কোনো হিস্ট্রি নেই, তারপরও তার ডায়াবেটিস আছে, তারপরে তার ফ্যাটি লিভার আছে, তারপরে তার কিডনি ডিজিজ আছে। সো এই পেশেন্টস গুলোকে আমরা অবশ্যই বলতে পারি যে দীর্ঘমেয়াদী রোগ মানেই বংশগত রোগ নয়। তবে বংশগত রোগ যাদের হয় তাদের যে দীর্ঘমেয়াদী রোগ হতেই হবে এমন কোনো কথা নেই। বংশগত রোগ থাকলে যদি অ্যাভয়েড থাকা যায় তাহলে দীর্ঘমেয়াদী রোগকে অ্যাভয়েড করা যায়। জি, একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, নাইমা সুলতানা, তিনি বলেছেন যে আসলে ডায়াবেটিক ফুডের কিছু খাদ্য অভ্যাস রমজানের সময়
বলুন, অর্থাৎ খাদ্যাভ্যাস বলুন, রমজানের সময় কি কি ডায়াবেটিক ফুড রয়েছে। মানে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কি কি ফুড খাওয়া উচিত, তাই তো? সো রমজানের হ্যাঁ, সময় হোক জি, জি, তিনি তো এমনটাই ডায়াবেটিস জানতে চাইছেন। মানে ডায়াবেটিস পেশেন্ট উনি কি ধরনের খাবার খাবেন, এটাই তো কোয়েশ্চেন। জি, 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 এমনটাই জানতে চাইছেন। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। সো ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, সেটা রমজান হোক অথবা রমজান ছাড়া হোক, সর্বপ্রথম ডায়াবেটিস পেশেন্টদের জন্য খাবারের যে আমি সাজেশন দিব সেটা হচ্ছে লেস কার্বোহাইড্রেট এবং লেস সুগার। এটা আমরা সবাই জানি। এবং কার্বোহাইড্রেট, অনেকে বলেন যে কার্বোহাইড্রেট একদম খাওয়া যাবে না। এটা আসলে আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি, রেসপেক্টেড সবাইকে রেসপেক্ট করে, যে কার্বোহাইড্রেট আপনি নিতে পারবেন, বাট আপনাকে ডিসাইড করতে হবে কোন ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার নিচ্ছেন। দ্যাট শুড বি ফ্রম গুড সোর্স। যেরকম আমরা বলি যে লাল চালের আটা খেতে অথবা লাল চালের ভাত খেতে, লাল আটা খেতে, এগুলো আপনার যদি কার্বোহাইড্রেট খেতেই হয়, আপনি এই ধরনের খাবার খেতে পারেন। রমজানের সময় যারা রোজা রাখেন তাদের অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি কারো শর্করা খেতেই হয়, সুগার খেতেই হয়, আদার সুগার না খেয়ে আপনারা ডেটস বা খেজুর খেতে পারেন। খেজুরের অনেকগুলো অনেকে বলে খেজুর খেলে ব্লাড সুগার বেড়ে যায়, কিন্তু এটা কিন্তু একটা ডিপেন্ড করে যে আপনি খেজুরও খাবেন, আপনি ভাতও খাবেন, তাহলে হবে না। আপনি যদি আদার শর্করা অ্যাভয়েড করে ডেটসটা নেন বা খেজুরটা নেন, এখানে প্রচুর ফাইবার থাকে। ফাইবারে আপনার কনস্টিপেশন কমে যাবে। খেজুরে প্রচুর বডি হাইড্রেশন হয়। সো এতে আপনার সারাদিনে রোজা রাখার কষ্টটা কমে যাবে। এবং খেজুরে প্রচুর এনার্জি থাকে, এই এনার্জিতে আপনি সারাদিন চলতে পারবেন। সো ইটস প্রেফারেবল যে আপনি সেহরিতে এবং ইফতারিতে তিনটে তিনটে 6টা খেজুর ডায়াবেটিক পেশেন্ট নিতে পারেন। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট যেটা করতে পারেন, কিছু র মিল্ক খেতে পারেন। র মিল্ক বলতে নন পাস্তুরাইজড মিল্ক, পাস্তুরাইজ না, জাস্ট সিম্পল মিল্ক আপনি ফুটিয়ে বয়েল করে আপনি কিন্তু খেতে পারেন। এটা আপনার একটা গুড ফুড। আমি অ্যাভয়েড করতে বলবো এনি কাইন্ড অফ ব্রেড, এনি কাইন্ড অফ কার্বোহাইড্রেট মিন রাইস, এনি কাইন্ড অফ সুগার, ডিরেক্ট সুগার, এই ধরনের জিনিস অ্যাভয়েড করে আপনি যদি শরবত খেতে চান, আপনি কিন্তু গুড়ের শরবত খেতে পারেন। এটা কিন্তু অল্প পরিমাণ গুড় অথবা মধু। হানি ইজ ভেরি গুড ফর ডায়াবেটিক পেশেন্ট। সো কেউ যদি মিষ্টি খেতেই চান, ইউ ক্যান গো ফর হানি। সো মধু খেতে পারেন, বাট মেক শিওর মধুটা পিওর হতে হবে, এখানে কোনো আর্টিফিশিয়াল সুইটনার থাকবে না। এছাড়া আপনি ইফতারিতে প্রচুর পরিমাণে শাকসবজি না যদি খেতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে সালাদ খেতে পারেন। ইফতারের শুরুটা আপনার হওয়া উচিত খেজুর, প্রচুর পরিমাণে সালাদ, শসা, টমেটো, এই খাবারগুলো। এতে আপনার পেট ভরবে এবং ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে এবং মেটাবলিজম ইনক্রিজ করবে, ব্লাড সুগারটাকে কন্ট্রোল করবে। সুগার ডেটসটা খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস যদি কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা মেনটেন হবে। শরবতে আপনি একটু হানি ইউজ করতে পারেন অল্প পরিমাণে এবং পিওর হানি। আপনি একটা র মিল্ক খেতে পারেন 1 গ্লাস। আপনি একটা ডিম খেতে পারেন, অফকোর্স ইটস ভেরি হেল্পফুল, আপনার সারাদিনে এনার্জি দিবে এবং প্রোটিন দিবে। এবং আপনি যদি ইফতারিতে এত কিছু খেয়ে ফেলেন, তাহলে আর ডিপ ফ্রাই বা ভাজা কিছু খাওয়ার হয়তো বা ইচ্ছা থাকে না। সো ভাজা কিছু যদি খেতেও ইচ্ছা করে অল্প পরিমাণে, কিন্তু সেটা ডুবো তেলে ভেজে না। তো আমি অবশ্যই প্রেফার করবো ডায়াবেটিক পেশেন্টরা ডুবো তেলে ভাজা খাবার না খাক। এছাড়া আপনি যেটা ডিনারে খেতে পারেন, সেটা হচ্ছে যে ভাত খেতেই হয়, লাল চালের আর ভাত খাওয়াটা খুবই প্রেফারেবল। সেটা খেলে সবচেয়ে ভালো হয়। আপনি একটা ফ্রুটস খেতে পারেন। সো ডায়াবেটিক পেশেন্ট যে কোনো একটা ফ্রুটস ডেইলি খেতে পারে, সেটা ইফতারে হতে পারে, সেহরিতে হতে পারে, অথবা ডিনারে হতে পারে। কিন্তু মনে রাখবেন, মিডিয়াম সাইজ ফ্রুট, কোনো লার্জ ফ্রুট না। যদি আপনি কলা খান, মেক শিওর আপনি সবরি কলা খাবেন। একটা মিডিয়াম সাইজের অ্যাপেল খেতে পারেন। আপনি যদি ম্যাঙ্গোজ আসছে সামনে, সো হাফ ম্যাঙ্গোজ খেতে পারেন। চেষ্টা করবেন দেশীয় খাবার খেতে, আনারস অথবা এই ধরনের খাবারগুলো, সবুজ
আমড়া, আমলকি, যদিও এখন এই মুহূর্তে এগুলো পাচ্ছেন না, যদি না পান তাহলে আপনি এই ধরনের খাবার, বাঙ্গিতে সুইটস কম থাকে কিন্তু এনার্জি বেশি থাকে, ফ্রুটি। সো বাট পরিমাণ মতো, যদি এগুলো তো আর একটা করে খাওয়া যায় না, আপনি 5-6 টুকরা আপ টু ইউ ক্যান টেক। সো সেহরিতে আপনি ইফতারে এটা খেলেন, ডিনারে আপনি লাল চালের ভাত দিয়ে প্রচুর পরিমাণে সবজি। ডিনারে এতটুকু আমি বলবো যে হাফ কাপ রাইস নিয়ে আপনি যদি 2 কাপ সবজি খান, তাহলে আপনার ডায়াবেটিস যেরকম ভালো থাকবে, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, আপনার কনস্টিপেশন রিমুভ হবে, আপনার হাইড্রেশন হবে। এবং সেহরিতে চেষ্টা করবেন একটু কম খেতে। কম বলতে সেহরিতে অনেকে অনেক কিছু খায়, সেখানে সেহরিতে আপনি এমন খাবার খাবেন যেটা সারা দিনে আপনাকে ফুল এনার্জি সাপোর্ট দিবে, কারণ ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। আপনি একটু ডেটস নিলেন, একটু কর্নফ্লেক্স নিতে পারেন, আপনি একটু মিল্ক নিতে পারেন, একটু ডিম নিতে পারেন। মেক শিওর ডিমটা খুব হার্ড বয়েল করবেন না। ডিমের কুসুমটা ইট শুড বি অরেঞ্জ অরেঞ্জ কালার, ইট শুড নট বি ইয়েলো কালার। যদি অরেঞ্জ কালার থাকে তাহলে আপনি এর যে ভালো ফ্যাট ওমেগা-3 সেটা আপনি পাবেন। সো দ্যাটস অল। আমার মনে হয় ডায়াবেটিস পেশেন্টরা যদি এভাবে ডায়েটটা মেনটেন করে রোজার মাসে, তাহলে তার ব্লাড সুগার বাড়ার কথা। খুবই খুবই ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন দর্শকের প্রশ্নে এত বিস্তারিত তাকে সুন্দর করে বোঝানোর জন্য। আরো কিছু দর্শক প্রশ্ন করেছেন। রাসেল শেখ নামে একজন দর্শক, তিনি জানতে চেয়েছেন, ম্যাম আমার অ্যাবডোমের ডান সাইডে আজ 9 বছর ধরে চাপ দিয়ে থাকে, অনেক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ভিজিট করেছি, কোনো কাজ হয়নি, শরীরে 23টা টেস্ট করেছি, এন্ডোস্কোপি কলোনোস্কোপিও করেছি বেশ কয়েকবার, রিপোর্ট নরমাল। এই লার্জ ইনটেস্টাইনটা কোন চাপ দিয়ে থাকে এবং এর প্রতিকার কি, দয়া করে প্লিজ বলবেন। আচ্ছা দর্শক, হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা দর্শক, থ্যাংক ইউ। আসলে একটু কথা কেটে যাচ্ছিল, আমি কোয়েশ্চেনটা খুব ক্লিয়ার না, তারপর আমি যতটুকু বুঝেছি যে আসলে আপনার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আছে, আপনি বিভিন্ন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখিয়েছেন, আপনি এন্ডোস্কোপি কোলোনোস্কোপিও করিয়েছেন, তো খুব একটা সমাধান পাচ্ছেন না। তো আমার এই ক্ষেত্রে প্রথমে আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে যে আপনার স্টুলটা কেমন হয়, স্টুলটা লুজ হয় অথবা ওয়াটারি হয় অথবা কনস্টিপেটেড হয় কিনা, আপনি লিভার ফাংশন টেস্ট গুলো করেছেন কিনা, লিভার এনজাইম গুলা ভালো আছে কিনা, আপনার ফুড অ্যালার্জি টেস্টটা হয়েছে কিনা, কোনো খাবারে আপনার কোলনে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভিটামিন ডি টা ভালো আছে কিনা। সো এই জিনিস, আপনার হিমোগ্লোবিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার হিমোগ্লোবিন ভালো আছে কিনা। আর নাম্বার 5, যে আপনার বডিতে কোনো ক্রনিক ইনফ্লামেশন আছে কিনা। সো ক্রনিক ইনফ্লামেশন বোঝার জন্য আমরা সাধারণত সিবিসি টা করি, সো ওখানে আমরা ইএসআর টা দেখতে পাই। তো ইএসআর টা যদি বেশি থাকে, তার মানে ইন্ডিকেটস যে আপনার বডিতে কোনো ক্রনিক ইনফ্লামেশন আছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ক্রনিক ইনফ্লামেশনকে আগে ট্রিটমেন্ট করতে হবে। সো আপনি ডেফিনেটলি ডক্টর টিভিতে আমাদের অ্যাড্রেস এন্ড এভরিথিং আছে। সো আপনাকে একটা থরো চেকআপের মাধ্যমে যেতে হবে, লিভারটা দেখতে হবে, আপনার ভাইটাল অর্গান গুলো দেখতে হবে, আপনার স্টুল প্যাটার্ন, স্টুল কালার, আপনার খাবারের হ্যাবিট, এভরিথিং ডিপেন্ড করে। সো এবং আপনি অ্যাসিডিটি হচ্ছে কিনা, গ্যাস্ট্রাইটিস আছে কিনা, কোনো ধরনের অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, বা ডিসকমফোর্ট ইজ ডিফারেন্ট থিং, পেইন ইজ ডিফারেন্ট থিং। সো এই জিনিসগুলো যদি আপনি আমাদের হটলাইনে যোগাযোগ করে অথবা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানান, তাহলে আমি আপনাকে ইনশাআল্লাহ একটু ওয়েল এক্সপ্লেইন এন্ড ডেফিনেটলি একটা সাকসেসফুল ট্রিটমেন্ট দিতে পারবো। আরেকজন দর্শক তিনি জানতে চেয়েছেন, রুবেল আহমেদ নামে, যে ম্যাম আমি একটু রাত জাগলে আমার প্রেসার বেড়ে যায়, ঘাড় পিঠ ফেটে যায়, আগে এমন হতো না, আমার বয়স 28, এটা কেন হচ্ছে? আচ্ছা, খাবার পরে আপনার প্রেসার বেড়ে যায়? না, এই হচ্ছে রাত জাগলে, অর্থাৎ রাত জাগলে প্রেসারটা বেড়ে যায়। রাত হলে প্রেসার বেড়ে যায়, ওকে। সো প্রেসারটা কিরকম থাকে? আচ্ছা, আমাদের হাইপারটেনশন সম্পর্কে অনেকে একটি মিসকনসেপ্ট আছে। অনেকে মনে করেন 120, 80, 90 অথবা 130, 80 এরকম হঠাৎ করে প্রেসার মাপলে যদি প্রেসার দেখা যায়,
তাহলে আমরা মনে করি যে আমাদের হাইপারটেনশন আছে। হাইপারটেনশনের কিন্তু একটা ডেফিনেশন আছে যে কনস্ট্যান্টলি 7 দিন, প্রতিদিন 7 দিন সকালে একবার এবং রাতে ঘুমাতে যাবে আগে একবার, দুবার করে ব্লাড প্রেশার পরিমাপ করতে হবে। এবং সেটা যদি কনস্ট্যান্টলি 140/90 উপরে থাকে, 140 উপরেরটা এবং নিচেরটা 90 এর উপরে থাকে, তখন আপনার ধরে নিতে হবে যে আপনি হাইপারটেনশনের পেশেন্ট। তো এই দর্শকের জন্য আমার প্রথম সাজেশন, আপনি কাইন্ডলি 7 দিন পর পর সকালে এবং রাতে দুবার আপনার ব্লাড প্রেশার চেক করুন এবং দেখুন এটা 140/90 এর উপরে আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হাইপারটেনসিভ পেশেন্ট হিসেবে ডায়াগনোসিস হবেন এবং তখন আমরা হাইপারটেনশনের কারণগুলো দেখব, যে আপনার রাতে ঘুমাতে যাওয়ার পর সময় কেন এটা হচ্ছে, আপনার সারাদিনের ওয়ার্কলোড কি, আপনি কোনো স্ট্রেসফুল কাজ করছেন কিনা, এছাড়া আপনার কিডনির কোনো ইস্যুজ আছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট যে কিডনির কোনো প্রবলেম থাকলে প্রেশার হাই থাকে। এবং রিসেন্টলি আমি মাত্র 29 বছরের একটা ছেলেকে পেয়েছি, তার ক্রিয়েটিনিন হচ্ছে অ্যাবাউট 11। সো তার ধরা পড়েছিল কিন্তু প্রেশার দিয়েই। তো প্রেশার মাপতে যেই একটা সময় ক্রিয়েটিনিন টেস্ট করে আমরা দেখলাম যে তার কিডনি ইস্যুস, সেখান থেকে তার প্রেশারটা বেশি। সো অবশ্যই রুট কজটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে জেনে নিতে হবে আসলে আপনার হাইপারটেনশন আছে কিনা। সো প্লিজ আপনি আপনার 7 দিনের ব্লাড প্রেশার চেক করে আপনার নিকটস্থ ডক্টরের কনসালটেশন নিন, অথবা আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় আমি বসছি, আমার সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রিয় দর্শক আশা করছি উত্তর পেয়েছেন। খুবই চমৎকার ভাবে বিষয়টি সহজ করে বুঝিয়ে দিয়েছেন। আরেকজন দর্শক ইসরাত জাহান ইফাত নামে তিনি লিখেছেন যে ইজ ডায়াবেটিস রিভার্সেবল বাই ইউর রিজেনারেটিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ? কথা কেটে গেল। অর্থাৎ উনি বলেছেন যে ইজ ডায়াবেটিস রিভার্সেবল বাই ইউর রিজেনারেটিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ? ও ও শিওর। জি, আমি বোধহয় বুঝেছি যে এটাই জানতে চেয়েছেন দর্শক, যে রিজেনারেটিভ অ্যাপ্রোচে ডায়াবেটিস রিভার্সেবল হয় কিনা, রাইট? সো এক্স্যাক্টলি, জি, ইয়েস। অফকোর্স, ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস পেশেন্টদের নিয়ে কাজ করছি। সো ডায়াবেটিস পেশেন্ট এতদিন আমরা যে কাজ করেছি, প্রত্যেকটা পেশেন্ট ইনশাল্লাহ ইনসুলিন থেকে মুক্তি হয়েছে এবং রিজেনারেটিভ এর ওয়েতেই হয়েছে। সো এখানে আসলে এটা কোনো জাদু না, ইটস নট এনিথিং লাইক যে ইটস আ ম্যাজিক, ইটস জাস্ট সায়েন্স। হ্যাঁ, রিজেনারেটিভ মেডিসিন সায়েন্স নিয়ে কাজ করে। সো যেটা আমরা করি খুবই সিম্পল, যে ডায়াবেটিক পেশেন্টদের আমরা 4টা অ্যাপ্রোচে কাজ করি। নাম্বার 1, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। অ্যান্ড ডায়েট ডাজন্ট মিন যে ওয়েট লস, ডায়েট মিন হচ্ছে যে মেইনটেনেন্স একটা ডায়েট যেটা আপনার সবসময় আপনাকে হেলদি রাখবে। নাম্বার 2, অবশ্যই যে আপনার যেহেতু ডায়াবেটিস পেশেন্টদের মেটাবলিজম রেট, খাবার হজম ক্ষমতা অথবা মেটাবলিজম রেট কমে যায়, সেই রেটটাকে আমরা রিজেনারেটিভ ওয়েতে স্যালাইনের মাধ্যমে ইনক্রিজ করে দিই পার্মানেন্টলি। এবং নাম্বার 3, আমরা এখানে স্টেম সেল ইউজ করি। যেহেতু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়, সো যাদের ডায়াবেটিস আছে সেই তাদের ইনসুলিন সিক্রেশনটা কমে যায় এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায়। সো আমরা প্যানক্রিয়াস স্পেসিফিক স্টেম সেল ইউজ করি, যার মাধ্যমে প্যানক্রিয়াস থেকে অগ্নাশয়, যেটাকে আমরা বলছি, যেখান থেকে ইনসুলিন বের হচ্ছে বা তৈরি হচ্ছে বা নিঃসৃত হচ্ছে, সেই ইনসুলিনটাকে আমরা নতুন করে নতুন সেল দিয়ে রিপ্লেস করি। তখন এই নতুন সেলগুলো নতুন করে ইনসুলিন তৈরি করতে পারে। এবং তখনই ইনসুলিন যখন তৈরি হবে, তখন আপনি যতই কার্বোহাইড্রেট সুগার খাচ্ছেন না কেন, অবশ্যই পরিমিত এটা ইনসুলিন সুগারকে ব্লাড সেলের মধ্যে, আমাদের কোষের মধ্যে বা সেলের মধ্যে ঢুকিয়ে দিবে এবং ব্লাড সেল কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল হবে। and this is a permanent solution. So of course আপনার কোশ্চেন এর স্ট্রেট ফরওয়ার্ড আনসার, যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন থাকে, রিজেনারেটিভ অ্যাপ্রোচে ডায়াবেটিস 100% কিওর সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন। রেদওয়ানুল ইসলাম নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমার বয়স 25, আমার 4 বছর ধরে প্রচুর অ্যালার্জি, রাইনাইটিস, এজমা আছে। আমি লুকাস্ট 10 মিলিগ্রাম যে কোনো
যে কোনো অ্যান্টিহিস্টামিন খেলে ভালো থাকি। গত মাসের সিরাম আইজিই টেস্ট রেজাল্ট 9450 IU/ml রোগটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? আমাকে শুনতে পাচ্ছেন আপা? জি, আমি যতটুকু বুঝলাম যে দর্শকের অ্যালার্জির সমস্যা আছে, রাইনাইটিস আছে এবং উনি অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, বাট খুব একটা উপকার পাচ্ছেন না। আমি কোয়েশ্চেনটা আসলে দেখতে পাচ্ছি যে উনি মন্টিলুকাসও খাচ্ছেন এবং অ্যান্টিহিস্টামিন খেয়ে ভালো থাকেন। গত মাসে সেরাম আইজি করেছেন, যেটা একটু অনেক হাই। এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা? আপনার নাম হচ্ছে রেদানুল ইসলাম। জি, রেদওয়ানুল। অবশ্যই জি। রেদানুল জি। Thank you very much for your question. It's a very common disease nowadays in Bangladesh due to আসলে আজকাল আমাদের দেশে এনভায়রনমেন্ট পলিউশনের জন্য অ্যালার্জিক ইস্যুসটা অনেক বেশি এবং রেগুলার অ্যান্টিহিস্টামিন অথবা মন্টিলুকাস খাওয়া যদি ডায়াগনোজ অ্যাজমা না হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা না হয়, তাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, যেটা আমরা বলি অ্যালার্জিক ক্রনিক অ্যালার্জি প্রবলেম। এবং এই ক্রনিক অ্যালার্জি প্রবলেম আমাদের এখানে 100% সলিউশন আমরা করতে পারছি। খুবই সিম্পল উপায়। ক্রনিক অ্যালার্জি প্রবলেম যে কারণে হয়, বডিতে অনেক ধরনের টক্সিন ম্যাটেরিয়াল জমে যায়, সেই টক্সিন গুলোকে বের করে ফেলতে হয়, দ্যাট ইজ ডিটক্সিফিকেশন প্রোগ্রাম। এবং সবচেয়ে অ্যালার্জির জন্য আমাদের সবচেয়ে সাকসেসফুল যে ট্রিটমেন্ট বাংলাদেশে এখন এসেছে, যেটা জার্মানি একটি প্রযুক্তি, সেটি হচ্ছে ওজোন ট্রিটমেন্ট, যেটা আমরা অ্যালার্জি পেশেন্ট অথবা যে কোনো অটো ইমিউন ডিজিজ যাদের আছেন তাদেরকে আমরা দিচ্ছি। এবং এটার মাধ্যমে পার্মানেন্টলি আপনার এই অ্যালার্জির সমস্যা সমাধান হচ্ছে। এছাড়া সাজেশন হচ্ছে এটা যে আপনাকে অবশ্যই যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের একটি ফুড অ্যালার্জি টেস্ট করে ফেলা উচিত। অনেক সময় অনেকে জানেন না যে এই ফুডে আপনার অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি মানে এটা নয় যে সবসময় ইচিং অথবা র্যাশ হবে। ইচিং অথবা র্যাশ না হলেও অ্যালার্জি হতে পারে এবং রাইনাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুড অ্যালার্জি টেস্টটা করে নিতে হবে। এবং ইউরোপের ওয়েলনেসে বর্তমানে অ্যালার্জি পেশেন্টদের জন্য জি। আমরা ওজোন ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা সফলতার সাথে সমস্ত অ্যালার্জি পেশেন্টদেরকে হেল্প করছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করছি। আপা, আপনি বলছিলেন দীর্ঘমেয়াদী অনেকগুলো রোগের কথা। আমি যদি এভাবে জানতে চাই যে দীর্ঘমেয়াদী রোগগুলোর মধ্যে ঠিক কোন রোগগুলো আছে যে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আসলে আপনারা সেরে তোলেন? ওয়েল, আসলে অনেক আমরা আসলে ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করি, তো দীর্ঘমেয়াদী রোগ। তো আমি বলবো যে মোটামুটি সব ধরনের দীর্ঘমেয়াদী রোগ আমরা কাজ করছি। তার মধ্যে হয়তোবা আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনগুলোর সাকসেস রেট খুব ভালো। তো আমি সেই উল্লেখযোগ্য ট্রিটমেন্ট গুলো বলছি। ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, পিসিওএস ফিমেলদের খুব কমন প্রবলেম, অ্যালার্জিক প্রবলেম, যে কোনো হরমোনাল ইমব্যালেন্স, ছেলেদের বিশেষ করে সেক্সুয়াল ডিসফাংশন, মেয়েদেরও আছে এই জিনিসগুলো। এছাড়া ক্রনিক আর্থ্রাইটিক পেইন, যেটা আসলে আমাদের দীর্ঘদিন অনেকেই অনেক আমার লাইভে অনেকে কোয়েশ্চেন করেন যে আর্থ্রাইটিক পেনের জন্য ক্রনিক ভাবে সালফাসালাজিন খাচ্ছেন যাতে কিডনি এফেক্ট হয়। তো সেই ডিজিজ গুলো আমরা কাজ করছি। এছাড়াও আমরা কিছু নিউরোলজিক্যাল ডিজিজ, যেগুলো ক্রনিক ডিজিজ এবং যেগুলো সাফারার হতে হয় সারা জীবন, উল্লেখযোগ্য যে পার্কিনসন্স একটু এইজ পেশেন্টদের হয়, আলজামায়ার্স একটু এইজ পেশেন্টদের হয়, অটিজমদের জন্য আমরা স্টেম সেল এবং রাশা হাইপারবারিক অক্সিজেন চেম্বার, দোজ আর ভেরি অ্যাডভান্স ডিভাইস যেগুলো এই ধরনের নিউরোলজিক্যাল সেক্টরে কাজ করে এবং এগুলো রিসার্চ আছে প্রচুর এবং এগুলো আসলে হেল্পফুল ফর দোজ পেশেন্ট। তবে যেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ যেরকম আলজাইমার্স, পার্কিনসন্স, অটিজম এই কাইন্ড বা ডাউন সিনড্রোম, এই পেশেন্টস গুলোকে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, এই পেশেন্টস গুলোকে 100% কিওর করা নট পসিবল। তবে এই পেশেন্টস গুলোর যেটা আমরা করতে পারি
অ্যাবাউট 40 to 80%, হ্যাঁ, ডিপেন্ড করে। যত আর্লি পেশেন্ট আসে ট্রিটমেন্ট তত ভালো হয়। আর্লি এজে তাদেরকে আমরা একটি বেটার লাইফ দিতে পারি, কমিউনিকেশন এন্ড এভরিথিং, তাদের অনেক কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা আমরা বলি সেগুলো অনেক বেটার হয়। আদার্স যে পেশেন্টস গুলো ট্রিটমেন্ট ছাড়া থাকে তাদের চেয়ে এরা অনেক ভালো লাইফ লিড করে। সো আই উড সে সব ধরনের ক্রনিক ডিজিজে রিজেনারেটিভ অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা সম্ভব, কারণ রিজেনারেটিভ অর্থ হচ্ছে নতুন করে তৈরি করা। সো আমরা জানি আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষের বয়স হচ্ছে এজিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সো এজিংটাকে আমরা অবশ্যই রিভার্স যদি করতে নাই পারি, অ্যাটলিস্ট এজিং প্রসেসের যে কমপ্লিকেশনস গুলো এগুলো কমাতে পারছি এবং এজিং প্রসেসকে স্লো করতে পারছি। অ্যান্ড ইন সাম এক্সটেন্ট আমরা এজিং প্রসেসকে রিভার্সও করতে পারছি। সো এজিং প্রসেস রিভার্স হওয়া মানে আপনার অর্গান গুলো প্রপারলি ফাংশন করা এবং সেখান থেকে ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পাওয়া। খুবই চমৎকার ভাবে বলেছেন বিষয়টি। আমি আরেকটি বিষয় জানবো, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে ঠিক আপনারা যেই কাজগুলো করছেন, দীর্ঘমেয়াদী রোগ নিয়ে বিশেষ করে আপনারা কাজ করছেন, যেই বিষয়গুলো বললেন যে আহ, কয়েকটি দীর্ঘমেয়াদী রোগ নিয়ে আপনারা আসলে সাকসেস হয়েছেন, যেগুলো নিয়ে আপনারা সাকসেস হয়েছেন তাদের চিকিৎসার ধরনটা কেমন? আমরা সাধারণত দেখি হসপিটালে গিয়ে বিভিন্ন টেস্ট করাতে হয়, তারপর হচ্ছে তাকে হসপিটালে ভর্তি থাকতে হয়, অপারেশন করতে হয়। আপনারা ঠিক আসলে তার বিপরীতে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন? আসলে আমাদের একটি ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, আমরা সেটাকে বলি DDRR, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল ডায়াগনোসিস। তো সব কনভেনশনাল সেন্টারের মতোই আমাদের এখানেও আমরা অবশ্যই প্রথমে একটা প্রপার ডায়াগনোসিস করি। আমাদের এখানে আমাদের সাথেই সিস্টার কনসার্ন DMFR মলিকুলার ল্যাব আছে, যারা সব ধরনের মলিকুলার টেস্টের মাধ্যমে প্রপার ডায়াগনোসিসে আমাদেরকে হেল্প করছে। এছাড়া ইডব্লিউ ভিলামেডিকায় জার্মান বেসড কিছু ডায়াগনস্টিক টুলস আছে, যার মাধ্যমে আমরা আরো অ্যাডভান্স লেভেলে ডায়াগনোসিস করতে পারি। সো ফার্স্ট অফ অল অফকোর্স ডায়াগনোসিস, এন্ড সেকেন্ড আমাদের ট্রিটমেন্ট প্যাটার্নটা আসলে সার্জারি বা কনভেনশনাল মেডিসিনের সাথে সাথে ডিটক্সিফিকেশন। আমরা যেটা বলি যে বডি হচ্ছে স্টোর হাউস অফ সেলস, প্রচুর পরিমাণে কোষ, ট্রিলিয়ন এন্ড মিলিয়ন অফ কোষ নিয়ে বডি গঠিত। এই কোষে প্রতিদিন অনেক ধরনের টক্সিন ম্যাটেরিয়াল জমা হয়। এগুলো থেকে যতদিন আপনি ডিটক্স না করবেন ততদিন আপনি নতুন যাই দেন না কেন, কনভেনশনাল মেডিসিন দেন অথবা রিজেনারেটিভ মেডিসিন দেন, এগুলো ঠিক মতো কাজ করে না। সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ডিটক্সিফিকেশন। দিস ইজ মাস্ট, দেন উই ডু রিপেয়ার। সো আপনার যে ডিজিজ আছে, সেটা হতে পারে ডায়াবেটিস, প্রেশার, হোয়াটএভার ইট ইজ, আপনার যে অর্গান, স্পেসিফিক যে অর্গানটা আপনার ড্যামেজ হয়েছে, আমরা সেই অর্গানটাকে টার্গেট করছি এবং সেটাকে রিপেয়ার করছি থ্রু ডিভাইস। আমাদের এখানে বিভিন্ন ধরনের জার্মান বেসড ডিভাইস আছে, মেশিনারিজ আছে, এই মেশিনের মাধ্যমে রিপেয়ার করছি উইথ ডিফারেন্ট কাইন্ড অফ নিউট্রিশন। নিউট্রিশন আমি বলবো আইভি নিউট্রিশন হতে পারে, ওরাল নিউট্রিশন হতে পারে, আমাদের ডায়েটিশিয়ান ডিপার্টমেন্ট আছে, সেই নিউট্রিশন হতে পারে। সো নিউট্রিশনের মাধ্যমে এবং ডিভাইসের মাধ্যমে আমরা রিপেয়ার করছি। and our last stage is rejuvenation, যেটা আমরা পার্মানেন্টলি সলিউশন যদি কেউ চান বা আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্টেম সেলের মাধ্যমে এটাকে রিজুভিনেশন করছি। এখানে বেসিক্যালি অপারেশন করার মতো তেমন কিছুই নাই, এখানে পুরোটাই কনজারভেটিভ ট্রিটমেন্ট। অ্যান্ড এটা একটা ডে কেয়ার সেন্টার, এখানে অ্যাস্থেটিক ডিপার্টমেন্টও আছে। সো কেউ যদি অ্যাস্থেটিক নিয়ে কোনো কাজ করতে চান সেটাও এখানে আছে। সো এটা রিজুভিনেশনের আন্ডারে পড়ে। তবে আমরা বিশ্বাস করি যে ইন্টারনালি যদি আপনি ফিট থাকেন তখনই আপনি এক্সটার্নালি আপনাকে ভালো লাগতে পারবেন। সো এই প্রত্যেকটা সেক্টর মিলিয়ে আমরা এইভাবে কাজ করছি এবং ওয়ার্ল্ড ওয়াইড 30 কান্ট্রিজে, মোর দ্যান 30 কান্ট্রিজে আমরা একই প্রোটোকলে, সেম প্রোটোকল, যেটা আমরা ফ্র্যাঞ্চাইজ, সো আমরা সেম প্রোটোকলে কাজ করছি। জি, আপনাদের যে চিকিৎসা ব্যবস্থা রিজেনারেটিভ মেডিসিন, এটি বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল কিনা? আর যারা আসলে এই চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক যে গবেষণা, সেখানে কতটা সাফল্য বয়ে আনছে আপনাদের এই চিকিৎসা ব্যবস্থা? অবশ্যই আন্তর্জাতিক গবেষণায় তো আমরা যেহেতু নিজেরাই একটা ফ্র্যাঞ্চাইজ, আন্তর্জাতিক একটি সেন্টার,
সো এই আন্তর্জাতিক সেন্টারের জন্য যে যে জিনিস দরকার প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আমাদের এভিডেন্স, রিসার্চ পেপার, রিসার্চ প্রোটোকল, আমাদের পাবলিকেশনস, আমাদের প্রপার এডুকেশনাল বুকস এবং আমাদের একটি এডুকেশনাল একাডেমি আছে যেটা আমরা বলি IUBRS, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বায়ো রিজেনারেটিভ সায়েন্স, যেটি একাডেমি ইউএসএ তে এবং ল্যাব জার্মানিতে। So we have academic accreditation, we have all the books like MBBS যেরকম আমাদের international books আছে সেরকম books, we have protocol, we have research paper, we have all documents, and বাংলাদেশে আমরা যে প্র্যাকটিস শুরু করেছি সেটা আমরা ডিজিটাল থেকে অ্যাক্টিভলি প্র্যাকটিস শুরু করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, অলওয়েজ আমি এমবিবিএস ডক্টর, বাট আমি আমার এমবিবিএস পাশ করার পরে আমার মধ্যে যেটা কাজ করেছে সবাই জানেন, খুব কমন একটি সেন্টেন্স, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো আমরা আসলে ডক্টরের কাছে তখনই যাই যখন আমাদের একটা ডিজিজ সিমটম শুরু হয়ে যায় এবং খুব খারাপ পর্যায়ে চলে যায়। সো এই নিজেকে ইগনোর করবেন না, নিজের যে সিমটমস গুলো, আমরা প্রচুর অ্যাওয়ারনেস ভিডিও করি, এই ভিডিওগুলোতে চোখ রাখুন। আমাদের ইডব্লিউ ভিলা মেডিকেল পেজ আছে, আমার নিজের ফ্যান পেজ আছে ডক্টর খালেদা এদিন, এছাড়া আমাদের ইডব্লিউ ভিলা মেডিকেল ইউটিউব আছে, আমার নিজের ইউটিউব আছে ডক্টর খালেদা এদিন। সো এছাড়াও আমাদের সেন্টারে প্রায় 7-8জন ডক্টর আছেন, তারা অনেক অ্যাওয়ারনেস ভিডিও দিচ্ছেন। এছাড়াও বাংলাদেশে প্রচুর ডক্টর এখন বিভিন্ন ডিজিজের অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছেন রাদার দ্যান মেডিকেশন এন্ড এভরিথিং। প্লিজ ফলো দোজ এন্ড নিজেদের রোগ নিজেরাই নির্ণয় করার চেষ্টা করুন এবং দেরি না করে যে কোনো ধরনের সিমটম দেখা দিলে ডক্টরের কনসালটেশন নেন। কোনো ধরনের খারাপ পর্যায়ে যাওয়ার আগেই নিজেকে সেফ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা অনেক দর্শকই প্রশ্ন করেছেন, আমরা সময় স্বল্পতার কারণে আমরা আসলে প্রশ্ন কিন্তু নিতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর প্রতিদিনই ঠিক এই সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নতুন কোনো অতিথি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।